ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা প্রত্যেকেই দেখতে পেয়েছেন যে ৩২,০০০ মামলা অনেকটা দূর অতিবাহিত হয়েছে। আহ, যে প্রায় বেশ কিছুদিন আগে যে মামলা অ্যাডমিশন হিয়ারিং হয়ে যাওয়ার পরে যে ডেট ফিক্স করা হয়েছিল এবং নোটিশ ইস্যু করা হয়েছিল, তো তার পরবর্তী ক্ষেত্রে সেই মামলা কিন্তু আর সামনের 3 দিনের মাথায় লিস্টেড হচ্ছে। তো সেক্ষেত্রে এই ৩২,০০০ মামলা ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ফেলে রাখার ফলস্বরূপ যেটা হতে চলেছে, যে সরকার পরিবর্তন হয়েছে, সেই সাপোর্টটা আর নেই। যে সরকার এই ধরনের নিয়োগ করেছিল সেই সরকারই পড়ে গেছে, দুর্নীতির কারণেই পড়ে গেছে। এসএসসিটায় সব কিছু রিভিল হয়েছে, সামনে এসছে, চাকরি বাতিল হয়েছে 26,000। প্রাথমিকে এখনও সেই অবস্থায় কিছু আসেনি, মানে সেই রকম ঢালাওভাবে পুরো রিক্রুটমেন্টে বা পুরো প্যানেল বাতিল এই ধরনের কোনো বিষয় এখনও উঠে আসেনি। কিন্তু মামলা যে জায়গায় পৌঁছে গেছে তাতে করে দুশ্চিন্তার কারণ তো আছেই। কারণ একটা দুটো পয়েন্ট না, অনেকগুলো পয়েন্ট এমন রয়েছে যেগুলো টোটালি সুপ্রিম কোর্ট যদি সঠিকভাবে ধরতে পারে তাহলে সিবিআই লাগবে না, ইডি লাগবে না, প্যানেল লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনিতে হয়ে যাবে, শুধু গেজেট রুল যেটা আছে সেটা ভায়োলেশন করার জন্যই। তো যাক, যে বিষয়টা বলবো যে এভিডেভিট এখনও জমা করা হয়নি। তো মামলাটা একটু দেখিয়ে নিই। স্বপ্নাবদ্ধ, যেটা প্রিয়াঙ্কা নস্কর ভার্সানে ছিল ডিভিশন বেঞ্চে, কারণ প্রিয়াঙ্কা নস্কররা 20-22 চাকরি পেয়ে গেছে, প্রায় 1982 জন সেই সংখ্যাটা। তো তারপরে কি বহু সংখ্যক পিটিশনার তারা সেখানে, তার এই সংখ্যাটাই মানে এদের এদের টিমটাই অ্যাকচুয়ালি 20-22 টিম ছিল। তো যারা তার মধ্যে নন টেন ছিলেন, তো সেক্ষেত্রে স্বপ্নাবদ্ধ এসেছেন এবং তার নাম্বার কাট অফ থেকে হাইফাই। তো দেখতেই পাচ্ছেন ডায়েরি নাম্বার 12291 2026 এবং যার এসএলপি নাম্বার 12665 অফ 2026। তো দেখতেই পাচ্ছেন প্রেজেন্টলি 17/8/2026 তারিখে সেল নাম্বার 46 আছে। যদিও এই দিনকে মনে হয় 50টা মতো মামলা আছে, একদম শেষের দিকে মামলা আছে, হয়তো বা নাও শুনানি হতে পারে এই দিনকে। তেমনটা হতে পারে, বা হলে একটু দেরি করে হবে, বা মাঝখানে যদি কিছু মামলা সরে টরে যায় তাহলে হয়তো আগে হতে পারে। এখন সুপ্রিম কোর্টের ব্যাপার, মানে কখনো কখনো 10-12 নম্বরে থাকা মামলাই শুনানি হয় না। তো সেখানে 46 মানে একটু তো রিস্ক তো আছেই, মানে এই দিনকে শুনানি হওয়া নিয়ে। তো 17/8/2026 স্বাধীনতার মাস, স্বাধীনতা দিবসের একদিন পরেই মামলার উঠছে। তো সেই মামলায় আদৌ বঞ্চিতরা স্বাধীনতা পাবে কি পাবে না সেটা তো পরের কথা, কিন্তু তার আগে সুপ্রিম ডিরেকশানে যে যে বিষয়গুলো বলা হয়েছিল তার এখনও পর্যন্ত তার কোনো মানে সেটা কেউ করেইনি। কী করেনি সেটা বিষয় নিয়ে আসবো, কিন্তু তার আগে আবারও বলছি যে মামলা যদি বিলম্বিত করার একটা প্রচেষ্টা হয় সব পক্ষ তরফ থেকে, এটা ডিভিশন বেঞ্চে, ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মানে মামলা দিনের পর দিন ফেলে রাখা, মেনশন না করা, হ্যাঁ, তাতে করে কি সরকারের পরিবর্তন হয়ে গেছে। এবং এমন টাইমে হলো যে ওবিসি ইস্যুটা কত বড় ইস্যু, মানে 2011 সালের পর থেকে, 2010-এর পর থেকে সব ওবিসি এবি লেখা সার্টিফিকেট বাদ। তো এখানেও তো এবি নিয়েই তো চাকরিতে ঢুকেছি। যদি নতুন করে ইন্টারভিউ হয়, যদি নতুন করে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হয়, যেমনটা সিঙ্গেল বেঞ্চের ডিরেকশন ছিল, কারণ ডিভিশন বেঞ্চের অর্ডারে তো ত্রুটি আছে, এর জন্য মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এবার ধরে নিন যদি নতুন করে হয় তাহলে বুঝতে পারছেন কী হবে, পুরো ওবিসিটা গোল্লা পাকিয়ে যাবে ওখানে, সার্টিফিকেটগুলো হবে না বা ইনভ্যালিড হয়ে গেছে। তো সব জেনারেল কাস্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, আর গোটা বিষয়টা ঘেটে যাবে। কত সংখ্যক এখানে কম চাকরি পাবে সেটা তো পরের ব্যাপার। যাই হোক, তারপরে আসি। দেখুন এইখানে যে সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডারটা আপনাদের দেখাই যে কেন এই ভিডিওটা তৈরি করতে হলো। তো সেটা হচ্ছে ডিলে কন্ডন করে দিয়েছে। ইস্যু নোটিশ মানে বুঝতে পারি ইস্যু নোটিশ কখন হয় এটাও অনেকে বুঝতে পারছে না। এখনও তারা গভীরভাবে চিন্তায় আছে যে মামলা নাকি অ্যাডমিশন হয়নি। নোটিশ ইস্যু হওয়া মাত্রই মামলা গ্রহণ হয়ে যায় সুপ্রিম কোর্টে। এটা প্রসিডিওর যারা জানেন না তাদের জেনে নিতে হবে, কারণ মামলা লড়ছেন এখন ওই মিথ্যা আশ্বাস কয়েকজন মাথা দিয়ে রেখেছে যে মামলা নাকি এখনও অ্যাডমিশন হয়নি। সেগুলো বলি মামলা অ্যাডমিশন হয়ে গেছে। মামলা অ্যাডমিশন হলেই নোটিশ ইস্যু হয়, ঠিক আছে, ইস্যু নোটিশ এটা দিয়ে মানে বোঝায় যে মামলা গ্রহণ হয়ে গেছে। দেন কি বলেছে, কাউন্টার এভিডেভিট বি ফাইল বাই দ্য এন্ড অফ জুলাই 2026। এইটা কিন্তু এখনো জমা পড়েনি। যে মামলা ধরুন দাখিল হয়ে গেছে, গ্রহণ করে নিয়েছে, ডেট ফিক্সড হয়েছে, ইস্যু নোটিশ হয়ে গেছে, এবার তো এভিডেভিটের পর্যায়ে চলে গেছে। মানে এভিডেভিট দিতে কখন বলা হয়, মামলা গ্রহণ না করে এগুলো বলা হয় তো সেখানে এই এভিডেভিট কিন্তু এখনও জমা পড়েনি। এই এভিডেভিট এখনও কোনো পক্ষই জমা করেনি, এবং সেটা দেখুন পরিষ্কার বলা আছে এন্ড অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসের 31 তারিখের মধ্যে
এই এফিডেভিটটা জমা করতে হতো যদি কোনো সাবমিশন কিছু বলার থাকতো। যেমন উত্তরপ্রদেশ ৬৯ রাজ্যের ম্যাটারে প্রত্যেক পক্ষ থেকে আর্গুমেন্ট হোক বা এফিডেভিট হোক জমা দিতে বলা হয়েছে। অনেক পক্ষ দিয়েছে, কয়েক পক্ষ দেয়নি, কিন্তু এখানে কেউই এখনও পর্যন্ত দেয়নি। দিলে সাব করতো পিটিশনারদের, মানে যারা মূল মামলাকারী, কিন্তু এখনও পর্যন্ত পুরো পরিষ্কার কোনো এফিডেভিট কারো পক্ষ থেকেই আসেনি এখনও পর্যন্ত, স্টিল না আজকে দিন পর্যন্ত। দেন কী বলেছে, রিজয়েন্ডার, অর্থাৎ যদি পিটিশনারদের অর্থাৎ স্বপ্নবদ্ধদের কিছু দেওয়ার থাকতো, ইফ এনি যদি কিছু দেওয়ার থাকতো, বি ফাইল 2 উইকস দেয়ার আফটার, অর্থাৎ এই 31শে জুলাইয়ের পর থেকে আগস্টের, মানে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 14 তারিখের মধ্যে এখানে রিজয়েন্ডার অর্থাৎ তাদের কাউন্টার এফিডেভিট তারা এখানে মানে রিপ্লাই এফিডেভিট তারা কিন্তু ফাইল করতে বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু দেয়নি এফিডেভিট, তাহলে এক্ষেত্রে তাদের প্রত্যুত্তর দেওয়ার কোনো জায়গা, উত্তরই পায়নি, তার প্রত্যুত্তর আবার আসবে কোথার থেকে। তো এটা এই এপিসোডটা কিন্তু হলো না, মানে যেটা লিখিত সাবমিশন সব পক্ষ থেকে এফিডেভিট আকারে জমা করার কথা ছিল সেটা কোনো পক্ষই জমা করলো না, আপাতত খবর এটাই। দেন পরবর্তী ক্ষেত্রে কাউন্টার এফিডেভিট দেওয়ার সময় নেই, মানে সেগুলো তো কাউন্টার এফিডেভিট দিতে হতো, সেটা হয়নি। এবং রিলিস্ট বলা হয়েছে, রিলিস্ট স্পেশাল পিটিশন ইন দ্য উইক কমেন্সিং 17 আগস্ট 2026। এই জন্যই তো 17 আগস্ট ফিক্স করা হয়েছে যে 14 তারিখের মধ্যে গোটা এফিডেভিট এক্সচেঞ্জ হয়ে গেল। এবার আমি 17 তারিখে নিশ্চিন্তে শুনবো, যার যা সাবমিশন আমাকে পরিষ্কার লিখিত আকারে দিয়ে দিয়েছে, এবার আমি সুপ্রিম কোর্ট হিসাবে আমি শুনবো গোটা বিষয়টা। এই জন্যই তো 17 তারিখে ফিক্সড করা হয়েছিল, কিন্তু এটা এখনও হয়নি। কেন হয়নি, আবার সেই বিলম্ব করার কি প্রচেষ্টা, নাকি আবার সময় চাইবে, সেটা তো সময় আসলে বোঝা যাবে, এই দিনকে দেখলে গোটা বিষয়টা বোঝা যাবে। কিন্তু এই জিনিস মানে এই যে মানে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, এতে কত বড় পরিবর্তন হলো। মানে আমি বলছি যে ধরুন এর আগে যদি সরকার থাকতো, এর আগের সরকার যদি থাকতো, তাদের সময় যদি এই মামলা সুপ্রিম কোর্টে যেত, অনেকটা অ্যাডভান্টেজ মানে পেতে পারতো সেখানে। আজকে যে আইনজীবী গলাবাজি করে বলে এসছে আপনারা আসবেন, হ্যাঁ আমরা এখানে মহোৎসব করব, হ্যাঁ হোলি খেলবো, আজকে তার তো অবস্থানই নেই, মানে তার তো ওখানে মুখই নেই কিছু বলার। তো তাকে ধরেই তো সব কিছু এগোচ্ছিলো, কিন্তু তার তো কিছু বলার জায়গা নেই। তো যাই হোক, বিষয়টা হচ্ছে সেই ব্যাক সাপোর্টটা আর হয়তো বা পাবেন। আবার এমনটাও শোনা যাচ্ছে, আমি জানি না এটা এক পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে পর্ষদের অ্যাডভোকেট প্যানেল নাকি পরিবর্তন হতে পারে, বা পরিবর্তন হয়েছে এরকম কিছু একটা খবর আসছিল। তো সেটাও আর একটা মারাত্মক একটা বড় খারাপ। এখন দেখার এই বিষয়ের, কারণ এখানে কিন্তু সুবিশ বাবু আর রাতুল বাবু আর নেই, যে ডিভিশন বেঞ্চ এখান দোকান দিয়ে আটকে, ওখানে সুপ্রিম কোর্টের আইনজীবী আলাদা। তো টোটালি এদের এই যে বিষয়গুলো ক্যালকাটা হাইকোর্টে করে গেছে, ওটা তো ওখানে করতে পারবে না। তো একটা বড় জিনিস হতে চলেছে, কি হবে সেটা তো আমরাও জানি না, কারণ আর্গুমেন্টের উপরগুলো ডিপেন্ড করে, এভিডেন্সের উপর ডিপেন্ড করে। কিন্তু এখনও বলবো এই মামলার যে পরিমাণ এভিডেন্স এখনও পর্যন্ত ইনক্লুড হয়ে গেছে, তাতে করে খুব একটা সুবিধাজনক হবে না যারা ইনসাইড তাদের। ধন্যবাদ। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও।